This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। লোকের সঙ্গে খুব কম মেশেন, বাইরেও খুব বেশি তাকে দেখা যায় না, খুব বেশি কথা বলেন না। এগুলোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোট আনকোট ব্র্যান্ড। কিন্তু গতকাল যেটা ঘটলো সেটা একেবারে উলট পুরাণ বলে সেরকম একটা। আমতলায় ডক্টরস কনভেনশনের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে অভিষেক খোলামেলা, অভিষেক বিস্ফোরক বলে দিলেন দলে রদবদলের প্রস্তাব দিয়েছেন, বাকিটা নেত্রীর কোর্টে। আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকেও তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে যে আমার কর্তব্য, আমার সাংগঠনিকভাবে আমার যতটুকু এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। খুব তাৎপর্যপূর্ণভাবে মঞ্চে দাঁড়িয়ে বললেন, চ্যালেঞ্জই জীবন। স্থায়িত্বকে আমি ভয় পাই, আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি। আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করি না, যা বলি সামনে থেকে বলি, যেটা ঠিক মনে করি সেটা বলি। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতির পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চ্যালেঞ্জ ছুঁড়েও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্লামেন্টে যা স্ট্যান্ড নেয় সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয়। এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান আমি, লোকসভা এবং রাজ্যসভায়। কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার আছে সাগরিকা, এবং চিফ হুইপ আছে সম্ভবত নাদিম। সুতরাং তারা সিদ্ধান্ত নেবেন। তারা আমাকে জিজ্ঞেস করলে আমার ওপিনিয়ন আমি দেবো। ঠিক আছে, দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য, কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। নেত্রী যাদের দায়িত্ব দিয়েছে তাদের প্রমাণ করতে হবে। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল আমিও প্রমাণ করেছিলাম। কার্যত ওল্ড ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নবীন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনলেন, এরকম খুল্লা তো বলেন না অভিষেক। প্রশ্ন হচ্ছে কি বোঝাতে চাইলেন, মানে প্রকাশ্যে যা যা বললেন প্রচ্ছন্নে কি আছে? তৃণমূলের ঘরে তাহলে কি সমান্তরাল দুটো লাইন চলছে, প্যারালাল দুটো লাইন চলছে? এ প্রশ্ন উঠছে। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, আঙুর ফল সবসময়ই টক, আঙুর ফল সবসময়ই টক। আপনি মনে করেন হুমায়ুন কবির হঠাৎ করে তার মনে হলো পুলিশ মন্ত্রী করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? সে তো হতে পারে না। সে কারোর তারই নির্দেশে, তারই কথা হুমায়ুনের মুখ দিয়ে বেরিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেপুটি চিফ মিনিস্টার হওয়ার দাবি এখনো থাকবে আপনার? আমি এই মুহূর্তে আর ওটার পুনরাবৃত্তি করব না। আমাদের দাবিটা এরপরে মুর্শিদাবাদ জেলা থেকে সেটা আগামী দিনে তুলে আনবো সময় মতো 2026-এর ইলেকশনের টাইমে। শোকজের জবাব দেওয়ার পরেও রীতিমতো তেজের সঙ্গে উত্তর দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এগুলো ব্যক্তিগত বিষয়, এগুলো বলা ঠিক নয়। এগুলো যেই বলে থাকুক, দলে আলোচনা করা উচিত। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর আমি তো বারবার বলেছি আমি দলে সংগঠন করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। আমার ওসব কোনো আশা আকাঙ্ক্ষা নেই। এখন যখন আঙুর ফল পাইনি তখন আঙুর ফলকে টক বলে সংগঠন করা, ডাক্তারদের নিয়ে মিটিং করা, এসব করাই ভালো। গতকাল আমতলায় প্রায় 1200 চিকিৎসককে নিয়ে কনভেনশন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপলক্ষ তার সংসদীয় কেন্দ্রে মেডিকেল ক্যাম্প করা।
তার আড়ালেও কি সেই যেটা কিছুক্ষণ আগে আপনাদের বললাম সমান্তরালের খেলা চলছে? সরকারি স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, তারপরেও কেন্দ্র, মেডিকেল ক্যাম্প, কি কেস? সময় বলবে। তিনি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। তিনি আজকে সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে 13.5 বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে উনার পিসি সম্পূর্ণ ব্যর্থ। উনার পরিবারের লোকই বলে দিয়েছে, উনার পার্টির সাংসদ, যে স্বাস্থ্যমন্ত্রী ফেল ফেল ফেল। ওখানে ক্যাম্প হওয়া মানে কি জানেন? পশ্চিমবঙ্গের অন্যান্য হসপিটালের সমস্ত চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া, সব ডাক্তারকে তুলে নেবে সরকারের বাইরে আরেকটা সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 294টা আসনে যিনি প্রার্থী, যিনি দলের জন্মদাত্রী, যিনি রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অথরিটিকে দলের মধ্যে চ্যালেঞ্জ করে দিচ্ছে। এবার আরও একটা বিষয় এক্ষেত্রে লক্ষণীয়, আমতলার এই যে কনভেনশন, সেই কনভেনশনের অন্যতম আয়োজক ছিলেন তৃণমূলের ডাক্তার নেতা শান্তনু সেন। কিন্তু শোনা যায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তার নাম কনভেনশনের কার্ড থেকে বাদ দেওয়া হয়। আরজিকর পর্বে বারবার সরকারকে বিপাকে ফেলা শান্তনু একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন বটে, কিন্তু প্রচ্ছন্নে প্রশ্নটা থেকে গেল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি যে প্রকল্প, সরকারি যে প্রচেষ্টা, তার সাথে এই ধরনের কাজ আরো যত বেশি করে হবে, তাহলে আগামী দিনে বাংলার স্বাস্থ্য পরিষেবা যে জায়গায় পৌঁছবে তার ধারে কাছে কোনো রাজ্য থাকবে না। তাহলে অভিষেক কি সমান্তরাল স্বাস্থ্য প্রশাসন তৈরির চেষ্টা করছেন? তার কারণ যে দফতরের মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী, মানে তিনি তো স্বাস্থ্যমন্ত্রীও। ডাক্তারদের নিরাপত্তায় তাহলে কি এবার প্যারালাল একটা সিস্টেম, সমান্তরাল একটা ব্যবস্থা? প্রশ্ন আবার উঠল। আমি বারবার দেখেছি ডাক্তারবাবুদের একটা অসুবিধা হয় যে পেশেন্ট পার্টি আমাদের সাথে দুর্ব্যবহার করছে। আপনারা বোঝাবেন, হ্যাঁ, তার মানে এই না যে কেউ এসে ভাঙচুর করবে বা আপনাদের উপর হাত তুলবে। আমি আপনাদের সাথে থাকবো, কথা দিলাম, চিন্তা করবেন না। আমি একটা নাম্বার আপনাদের দিচ্ছি, কোনো অসুবিধা হলে এই নাম্বারে সরাসরি ফোন করে আমাকে জানাবেন। নাম্বার কল করে জানাতে হবে। আরজিকর আন্দোলনের সময় জুনিয়র ডাক্তাররা বারবার রেফারেল সিস্টেম, সেই রেফারেল সিস্টেমের দাবি তুলেছেন। সরকার পাইলট প্রজেক্টও শুরু করেছে, আপনারা জানেন। ডায়মন্ড হারবারে অভিষেক নিজেই সেই ব্যবস্থা এবার চালু করে দিলেন। 12টা হাসপাতাল আমরা চিহ্নিত করেছি যেখানে রেফার করে পাঠানো হবে, এবং একটা আলাদা রেফারেল টিম তৈরি করে আমার তরফ থেকে পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকবে, যে সেই হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে যখন তারা পৌঁছাবে তাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। রাজ্যের অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন রেফার নিয়ে যারা ভুক্তভোগী, তাদের জন্য কি কোনো আগামী দিনে কোনো ভাবনা চিন্তা কিছু আপনি চিন্তা ভাবনা বা পরিকল্পনা? আমার জায়গাটা নিয়ে বলতে পারি, সেখানে জনপ্রতিনিধিরা, আমার এখতিয়ার তো ক্রস করার আমার ঠিক না। আচ্ছা, সত্যি কি এখতিয়ারের মধ্যে থাকতে চাইছেন অভিষেক? তাহলে তার সংসদীয় কেন্দ্রের বাইরে কলকাতায় ডাক্তারদের নিয়ে আরো বড় কনভেনশন করার ডাক দিলেন কেন? অভিষেক সেবাশ্রয় শুরু করেছেন। অনেকে যাকে বলছেন স্বাস্থ্যক্ষেত্রে অভিষেক মডেল, মানে অভিষেকের অভিষেক। জানিয়ে দিলেন যে আমতলা সমন্বয় বৈঠকের মঞ্চের পর কলকাতায় আরো বড় মাপের একটি সভা তিনি করবেন চিকিৎসকদের সঙ্গে। আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব, এবং কলকাতার বুকে করব। তিনি কি কোথাও একটা আমাদের রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা এবং যে প্রশাসন, তার বিকল্প কোনো মডেল তৈরি করতে চাইছেন? সেবাশ্রয় কি? সেবা এবং আশ্রয় এক মহৎ কর্মযোগ্য, এবং এই সেবাশ্রয় মডেল শুধু বাংলা নয়, আমি চাই ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করুক আপনাদের হাত ধরে। মমতা মডেলের স্বাস্থ্য দপ্তর চলবে না, অভিষেক মডেলের স্বাস্থ্য দপ্তর চলবে। এটা ভাইপো ঘুরিয়ে পিসিকে বুঝিয়ে দিল যে মানুষ যা বলছে হাফ টাইম পার্ট টাইম স্বাস্থ্যমন্ত্রী বিদায় হও, অভিষেকও বলে দিল যে স্বাস্থ্যমন্ত্রী ফেল, ওই মডেল চলবে না, অতএব ওনার নিজের মডেল। এটা তো মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা স্পষ্ট।
এই অরাজকতা বন্ধ হোক। হিন্দু মুসলিম সবাই শান্তিতে থাকুক। बांग्लादेश तो हिंदुओं को जो अत्याचार हो रहा है, हिंदुओं को बचाना चाहिए। We want world peace and harmony. হ্যাঁ, এভাবেও প্রতিবাদ হয়। ইন্ডিয়া থেকে আইসল্যান্ড 150টিরও বেশি দেশে আজ প্রার্থনায় প্রতিবাদ হলো। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদ হলো, মঠ মন্দিরে হামলার প্রতিবাদ হলো, লক্ষ লক্ষ ইসকন ভক্ত প্রার্থনায় যোগ দিলেন, কীর্তন হলো, কোথাও ধর্মসভা হলো, সেই ছবি আপনারা দেখছিলেন। রাধারমন দাস ইসকন কলকাতার যিনি সহসভাপতি, মহাভারতের গল্পও তিনি শোনালেন, দ্রৌপদীর বস্ত্রহরণের গল্পও তিনি শোনালেন। কোন ভাবনা থেকে এই প্রতিবাদ, রাধারমনের এই গল্প শুনলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন কি মহাভারতে যখন দ্রৌপদীর চিরহরণ হচ্ছিল, তো দ্রৌপদী সব থেকে আগে পাণ্ডব নিজের হাজব্যান্ড দিকে তাকিয়েছে, বলছে কি হে অর্জুন আসো আমাকে বাঁচাও, ভীম আসো আমাকে বাঁচাও, কিন্তু ওরা মাথা নিচে করে বসে গেল। সেই তখনও উনি ভীষ্ম পিতামহকে ডেকেছেন, গুরুজনকে ডেকেছেন, কিন্তু উনি বুঝতে পারলেন কি আমার রক্ষায় কেউ আসবে না, নিজের বললেও উনি পারছিলেন না। সেই জন্য উনি কী করলেন, দেখলেন কি যখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কেউ আসতে না ওনার হেল্পের জন্যে, উনি দুই হাত তুললে কি বললেন, হে গোবিন্দ, হে গোপাল, রক্ষমম রক্ষমম, হে গোবিন্দ তুমি আসো আমাকে রক্ষা করো। তো আজকে আমরা এটাই দেখছি কি লাস্ট 100 দিন থেকে চেষ্টা হচ্ছে কিন্তু কিছু কাজ করছে না। সেই জন্য আমরা আমাদের 150 দেশে 850 থেকে বেশি মন্দির আছে ওখানে, আর হাজার হাজার যে সেন্টার আছে ওখানে কোটি কোটি ভক্ত, আমাদের ইসকনের ভক্ত আজকে একত্রিত হবেন। ভক্তরা একত্রিত হয়েওছেন। 150টিরও বেশি দেশ, কোটি কোটি ইসকনের ভক্ত, ফলে বুঝতেই পারছেন আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ওপর ক্রমশই চাপ তৈরি হচ্ছে। ঢাকা কি সেই চাপ টের পাচ্ছে? দেখুন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে, ধর্মীয় প্রতিষ্ঠানে যেভাবে হামলা চলছে, তাতে ইউনূস সরকার যে চাপে আছে তা বোঝা গিয়েছে রাষ্ট্রপুঞ্জের বৈঠকেই। আর সবকিছু মিথ্যে, অতিরঞ্জিত বলে উড়িয়ে দেওয়ার চেষ্টাও ঢাকা চালিয়েছে। সেই কূটনৈতিক অস্বস্তির মধ্যেই সনাতনীরা সংগঠিতভাবে বিশ্বজুড়ে যেভাবে শান্তিপূর্ণ প্রতিবাদে নেমেছেন, তা কি ইউনূসকে স্বস্তিতে দু চোখের পাতা এক করতে দেবে? দেখুন, আজই ইসকনের 54 জন ভক্তকে বাংলাদেশের বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হয়েছে। ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। একবার সেই ছবি আপনাদের দেখাই। বাধা পেয়ে কিভাবে উত্তেজিত হয়ে পড়েছেন ইসকনের ভক্তরা। তাদের অভিযোগ কোন রকম কারণ ছাড়াই ভারতে যেতে বাধা দেওয়া হচ্ছে। কেন? ইসকনে অস্বস্তি। ভারতে তীর্থযাত্রায় আসা ইসকনের ভক্তরা বাংলাদেশে হিন্দু নিপীড়নের কথা বলছেন। গতকাল আমরা তাও দেখিয়েছি। তাতেই কি অস্বস্তি বাড়ছে? সত্যি আড়াল করা যাচ্ছে না, সেই কারণেই কি অস্বস্তি? সত্যি কি আদৌ বেশি দিন আড়াল তারা করতে পারবেন? সত্যি আড়াল করা যায় এভাবে? হিন্দুরা যে বাংলাদেশে ভালো নেই, শান্তিতে নেই, সামনে আসা একের পর এক ছবি তা বলে দিয়েছে বারবার। বাংলাদেশের কট্টরপন্থীরা এখনো হিন্দু মহল্লায় ঢুকে দোকান ভাঙছে, বাড়ি ভাঙছে, লুটপাট করছে। চট্টগ্রামের ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক হামলা হয়েছে। আর একবার দেখাই আপনাদের সেই ছবি। দেখুন, এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন, আমি আপনাদের জানাই এটি 27শে নভেম্বরের ছবি। এলাকা চট্টগ্রাম। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং জামাতি ইসলামীর মিছিল। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে এই মিছিল বেরিয়েছিল। কোনো রকম উস্কানি ছাড়াই সে মিছিল থেকে কিভাবে হামলা হয় এই ছবি দেখলে আপনারা স্পষ্ট বুঝবেন। এবার আসুন সায়ন ঘোষের সঙ্গে আপনাদের পরিচয় করাই। বেলঘরিয়ার সায়ন বাংলাদেশে তিনি এক বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন।
ফিরেছেন তিনি মাথায় ব্যান্ডেজ নিয়ে, তার মাথা ফেটে গিয়েছে, আর অভিজ্ঞতা তিক্ত। ভারতীয় শুনে নাকি বাংলাদেশে যারা কট্টরপন্থী তারা তাকে বেধড়ক পেটায়, ছিনতাই করার চেষ্টা করে। একটু শুনুন তার মুখে। 26 তারিখ রাত 8:30টার সময় হঠাৎ করে আমার উপর পাঁচজন মিলে আমাকে ডাকে, ঘিরে ধরার পর তারা আমার পকেট হাতাতে শুরু করে, পকেট মানে টাকা পয়সা মোবাইল এইসব নেওয়ার চেষ্টা করে। তো আমি সেটা ওদের করতে দিইনি, ওদের আটকেছি। সেই মুহূর্তে ওরা সবাই মিলে আমাকে নিচে ফেলে মারার চেষ্টা করে, তো আমি পড়িনি, দিয়ে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেয়, মুখ ফাটিয়ে দেয়। ওখানে আমার যে বন্ধু ছিল সেও আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল, বাকি কেউ আসেনি। ইন্ডিয়ান হিন্দু এইসব বলে চিল্লাতে আমাকে মারছিল। থানায় গেছিলাম কমপ্লেন করতে, ওরা উল্টে আমাকে জেরা করতে লাগে যে তুমি এখানে কেন এসছো, কীরকম বন্ধু, কী এই সে হ্যান ত্যান এসো আমাকে জিজ্ঞেস করতে লাগে। সকালবেলা কেস করব ভাবি, তো সকালবেলায় ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন সবাই এসে ওই বন্ধুর পরিবারকে শাসাতে লাগে যে আমি তো কেস করে চলে যাব, ওরা ওখানে থাকবে। শুনলেন, বুঝতেই পারছেন কেন অভিযোগ না করে তাকে ফিরে আসতে হয়েছে। ভারতের বাসেও সেখানে হামলা হয়। দেখুন, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, সেখানে বিশ্ব রোড, বাসটি ত্রিপুরা থেকে কলকাতা যাচ্ছিল। আপনাদের স্টিলস দেখাচ্ছি কিছু। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে যেতে হয় বাসটিকে। শনিবার ছবি সহ ফেসবুকে সেই ছবি পোস্ট করেন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী। তার অভিযোগ, যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত কয়েকদিনের ঘটনা পরম্পরায় চোখ রাখলে বুঝতে পারা যায় বাংলাদেশের কট্টরপন্থীরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে বারবার। ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, ছবি আমরা দেখেছি। প্রতিবাদে গান বেঁধেছেন কবির সুমন। বাংলাদেশে এই তেরঙ্গার অবমাননা কবির সুমন লিখেছেন, পতাকার চেয়ে বড় ফেলানির বুক, সেটা তাক করেছিল কার বন্দুক। কাঁটাতারে ঝুলছিল মেয়েটা আমার, দেশের বুলেট, দেশপ্রেমের খামার। কার দেশ, কার ফ্ল্যাগ, কার কাঁটাতার, কোথায় রইল ঝুলে ফেলানি আমার। পরের জন্মে মেয়ে আমি আর তুমি, ফ্ল্যাগহীন কোনো দেশে খুঁজে পাবো ভূমি। আরেকটি পোস্টে তিনি কি লিখেছেন, কোন পতাকায় লাথি দেয় কেউ, কোন পতাকায় ফুল, আমার প্রেমের পতাকা তোমার, এলোমেলো হওয়া চুল। পতাকায় নয় কিছুই শুরু, পতাকায় নয় শেষ, আমি ভারতবর্ষ প্রিয়া, আমি বাংলাদেশ। প্রতিবাদের অস্ত্র হিসেবে আবারও প্রেমকেই তুলে ধরেছেন নাগরিক কবিয়াল। কলকাতা ভুবনেশ্বরী ইস্কনেও, সেখানেও কৃষ্ণ প্রেমেই প্রতিবাদ জানিয়েছেন ভক্তরা। হরে কৃষ্ণ 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 রাম রাম হরে হরে। प्रार्थना करते हैं कि जितनी जल्दी हो सके ये बांग्लादेश में जो कृष्ण भक्तों को और दूसरी जो हमारी हिंदू सनातनी भक्त हैं उनके साथ जो व्यवहार किया जा रहा है, मारकाट मच रहा है, इसको जल्दी से रुके ताकि दोबारा एक अस्थाई सद्भावना और प्रेम वहाँ पे स्थापित हो सके। শুধু ইসকন নয়, নাগরিক সমাজও প্রতিবাদে সামিল হয়েছেন। মোনালিসা মাইতিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, দেখাই আপনাদের। হাওড়া তারাসুন্দরীর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আর.জি. কর আন্দোলনের সময় দ্রোহের পথ বেছেছিলেন তিনি। বাংলাদেশ নিয়েও তিনি পথে নামলেন। ধর্মের নামে এই হিংসা মেনে নেওয়া যায় না বলছেন তারাসুন্দরীর বর্দি। পথে তো রাজনীতিও। বাংলাদেশকে দেখিয়ে দিলীপ ঘোষ বলছেন, এখানে থাকবেন নাকি উদ্বাস্তু হবেন, ভাবার সময় এবার এসেছে ঠিক। ওখানে উগ্রপন্থীরা লুকোচ্ছে, ওখানে বোম মারা হচ্ছে, মাদ্রাসা তৈরি করে ওখানে ট্রেনিং দেওয়া হচ্ছে উগ্রপন্থীদেরকে, আর এখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এখানে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই, দিল্লি সব জায়গায় পৌঁছে যাচ্ছে।
যত নাশকতা হচ্ছে, বোম ব্লাস্ট হচ্ছে, দেশ বিরোধী গতিবিধি হচ্ছে, সব জায়গায় এই লোকেরা যুক্ত হয়ে আছে। তারা ওপার বাংলা থেকে আসছে, এখানে তাদের ভাইরা আছে, কার্ড করে দিচ্ছে, থাকার ব্যবস্থা করছে, টিকিট করে পাঠিয়ে দিচ্ছে। খালি বাংলা বিপন্ন নয়, সারা দেশ বিপন্ন। জম্মু কাশ্মীর পর্যন্ত চলে গেছে রোহিঙ্গারা। সেই জন্য আজ ভাবতে হবে, আবার উদ্বাস্ত হবেন না, এখানে থাকবেন। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির কথা শুনে আপনারা বুঝতেই পারলেন তিনি অনুপ্রবেশের কথা বলছেন। রোহিঙ্গা রাজনীতি, ভোট ব্যাংকের জন্য শাসক দল রোহিঙ্গাদের মাথা গোঁজার জায়গা করে দেয়, এই ন্যারেটিভ বিজেপির নতুন নয়। মেরুকরণ রাজনীতির সেই চেনা পথে আবারও হাঁটলেন শুভেন্দুরা। রাজ্য সরকার মানে তৃণমূল কংগ্রেস, তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল, আমরা গুলি চালানোকে সমর্থন করি না, তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল। সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন যারা বাংলাদেশের সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি শেল্টার দেব। আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দু মন্দির ভাঙছে, তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয়, আমার বিষয় নয়, আমরা দেশের সরকারের সঙ্গে আছি। সেই সময় মুখ্যমন্ত্রী যাদের ডেকেছিলেন আজকে তাদের তো আর চান না, কারণ আজকে তো হিন্দুরা আক্রান্ত হচ্ছে, আজকে তো হিন্দুদের ঘরবাড়ি ভাঙছে। হিন্দু ভোট যদি এ রাজ্যে চলে আসে তাহলে তো মুখ্যমন্ত্রী সারে সর্বনাশ। তাই এখন আর ওটা নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলবেন না, এখন বলবেন এটা কেন্দ্রের ব্যাপার। কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তকে সমর্থন করবে। যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক, একেবারে সমর্থনযোগ্য নয়। তখন তার পররাষ্ট্র নীতির কথা, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই, সে জ্ঞান সেদিন তার ছিল না। এই যে দ্বিচারিতা, একদিকে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংক, অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক, সংখ্যা কমে যাক, এটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ। যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের তো উচিত দিল্লিতে গিয়ে বীরত্ব দেখানো, আর তা না হলে ইউনিয়ন থেকে বলে দিক ভাই, যে কেন্দ্রীয় সরকার বলে দিক যে রাজ্যের সরকার ব্যবস্থা নিক, আমরা নেবো না, তারপর তারা এসে এখানে রাজনীতি করুক। ওনার কাছ থেকে শুনবো না, ওনার কাছ থেকে এসব জ্ঞান শুনবো না। সেলিম মাতব্বরের উদ্দেশ্য নিয়ে এবার অনুসন্ধান চলছে। বিভিন্ন জায়গায় নাম বদল করছে। বারাসাত এখন সবচেয়ে বড় হাব, ওখান থেকে আধার কার্ড ফেক কার্ড তৈরি হয়ে যাচ্ছে। এখানেও আছে, পুলিশের কাছে খবর আছে, এখানেও আছে, রাজারহাট গোপালপুরেও একজন কার্ড তৈরি করছে। এই ধরনের দুষ্ট চক্রগুলো পশ্চিমবঙ্গ বলে কোনো লাভ নেই। তার মানে এটা কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে সতর্ক হতে হবে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে, স্বরাষ্ট্র দপ্তরকে। তা এরা এইভাবে ঢুকিয়ে দিচ্ছে মৌলবাড়িতে। এরা জাজগণ্য তেজস্ক্রিয় পদার্থ নিয়ে তৃণমূলের নেতা ধরা পড়ছে, কালকে কোনো এক মাতব্বর ধরা পড়েছে। এগুলো হচ্ছে তৃণমূলের মাতব্বরির কারণে। তৃণমূলকে সরিয়ে দিন, এসব ঠান্ডা হয়ে যাবে। ঢুকেছে কার দায়িত্ব? স্বরাষ্ট্র দপ্তর। ফেলিওর কার? স্বরাষ্ট্র দপ্তর। পাসপোর্ট দিল্লি থেকে, ফেলিওর কার? দিল্লি পুলিশ। মাথায় কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। আর একটা আধার কার্ড করিয়েছে রাজস্থান থেকে, যেটুকু শুনেছি, বা অন্য আর একটা কোনো রাজ্য থেকে। তো ফেলিওর কার? সেইভাবে তো দেখতে হবে এগুলোকে। অবিলম্বে এনআইএ এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আরও সক্রিয় হওয়া উচিত এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ আইন এনে পশ্চিমবঙ্গে বর্ডারে সরাসরি জমি ক্রয় করা উচিত বাজার মূল্যে। মমতা ব্যানার্জিকে আর চিঠি লেখা উচিত না। হাতিয়ারায় প্রমোটারের দাদাগিরি, জোর করে জমি দখলের অভিযোগ উঠছে, আর বাধা দিলে জমির মালিককে লোক পাঠিয়ে মারধরের অভিযোগ। জমির মালিকের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও কোনো রকম কাজ হয়নি, উল্টে তার বাড়িতে প্রমোটারের লোকজন হামলা চালায়। তিনি এমনটাই অভিযোগ করছেন।